বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি প্রমোট করতে চাই এবং আমি মনে করি যে আমাদের সবার করা উচিত, তিনি তারেক রহমান নন, তিনি নাহিদ ইসলাম নন, তিনি হচ্ছেন মেঘ মোল্লার বসু। মেঘ মোল্লার বসুকে প্রমোট করার ব্যাপারে যে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, তার পেছনের কারণগুলোকেও আমি একটু ব্যাখ্যা করতে চাই। কারণ বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আমি অনেক ব্রিলিয়ান্ট মানুষজনকে দেখছি, তারা অন্যের কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন, এবং যদি অন্যের কথায় প্রভাবিত নিয়ে সিদ্ধান্ত নাও নিয়ে থাকেন, তারা নিজেদের কথায় প্রভাবিত হন, মানে সেলফ বায়াসের ব্যাপার আছে আর কি। তো আমি মনে করি যেটা একটা দূরদর্শী কথা, যেটা আমি বলতেছি যে এই মুহূর্তে যারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ চান, যারা বাংলাদেশে একটা প্রগতিশীল পরিবেশ চান, তাদের আসলে খুবই শক্তভাবে মেঘ মোল্লার বসুকে একটা বিশাল কাল্ট ফিগার অথবা বাংলাদেশের রাজনীতিতে একটা প্রমিনেন্ট নামে পরিণত করতে হবে 10 বছরের ভেতর। এটা খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ আমি কিছু ছায়া দেখতে পেয়েছি যে মেঘ মোল্লার বসুর প্রতি ওই ঘরানার বা ওই রাজনৈতিক মতাদর্শের লোকজনের একটা খুবই ভয়াবহ ধরনের সম্মান আছে। তিনি কাজে নিজেকে একজন ত্যাগী নেতা হিসেবে প্রমাণিত করছেন, অনেক অনেক আছে। কিন্তু আমি এখানে জাস্ট জিনিসটা চলে আসি যে কেন এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। এবং একই সাথে আমি একটা জিনিস বলতে চাই যে আমাকে আমার ঘরানার অনেকেই বলেন যে আসলে তুমি হচ্ছে বামপন্থার দিকে চলে যাচ্ছ কিনা, বা বামপন্থী থেকে তুমি বিশ্বাস করতেছো কিনা, যারা ট্র্যাক রেকর্ডটা এত খারাপ যে তারা আসলে অনেকবার অনেক জায়গাতে দেখা গেছে যে শেষ পর্যন্ত গিয়ে ইসলামিস্টদের কান্দে উঠে রাজনীতি করার চেষ্টা করতেছে। আমি এখানে একটা জিনিস বলতে চাই যে আমি এটা একটা পিয়ার প্রেশারের কথা বললাম, যে আশেপাশের লোকজনের দ্বারা প্রভাবিত হওয়া। দ্বিতীয়ত আমার নিজের মধ্যেও তো একটা বায়াস আছে, সেটা হচ্ছে যে আমি তো আসলে পুরাপুরি লেফট রাজনীতি বলতে যেটা বোঝানো হয় সেটার সাথে কিন্তু আমি অ্যালাইন করি না। আমি পুঁজিবাদী রাজনীতির দিকে বেশি অ্যালাইন করি, এবং আমার নিজেরও তো বায়াস আছে যে আমি কেন তাহলে মেঘ মোল্লার বসুকে নিয়ে ভালো কথা বলবো, যেটা অনেকে করেন না। অনেকেই মেঘ মোল্লার বসুর কথা শুনে হাততালি দেন মনে মনে, কিন্তু প্রকাশ্যে আনতে চান না ওই জিনিসটা। এখানে পয়েন্ট হচ্ছে যে আপনারা আগে যে রাস্তাগুলো দেখছেন, আগে যেই চেহারা দেখছেন বিভিন্ন পার্টির, সেটা দেখছেন একটা দলগত চেহারা। মেঘ মোল্লার বসু একটা মানুষ হিসাবে আমি বলতেছি যে সে ইন্ডিভিজুয়ালটা যেভাবে গ্রো করছে ওভার দি ইয়ার্স, সেটা খুবই প্রশংসনীয় একটা গ্রোথ। এটা আপনি কখনো দেখেন নাই। আপনি যে বামপন্থার কথা বলতেছেন, যে ছাত্র ইউনিয়নের কথা বলতেছেন, ইভেন আপনি যে ধরনের কমিউনিস্ট পার্টির কথা বলতেছেন, এদের কারোর মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখেন না। এটা একটা নতুন ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটছে যে একটা মেঘ মোল্লার বসু পয়দা হয়েছে। আমি পয়দা হয়েছে বলতেছি এই কারণে, কারণ 10 বছর আগের মেঘ মোল্লার বসু আর আজকের মেঘ মোল্লার বসু আসলে একটু ডিফারেন্ট। এটা হয়তো উনি নিজেও জানেন না, কিন্তু এটা স্বাভাবিক, একটা জার্নি দিয়ে যাইতে হয়েছে, পলিটিক্যাল জার্নি ছিল। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে জার্নিটার যে ফলাফলটা আসলো, এটা আমাদের টিপিক্যাল বামপন্থা, মানে বামপন্থীদের দল না। এটা আমাদের টিপিক্যাল বামপন্থীরা কী করছে আগে, কী করে নাই আগে, সেগুলোর ব্যাপার না। এটা ইভেন রাজনৈতিক বাস্তবতাও না। মানে এটা এমনও না যে রাজনৈতিক বাস্তবতার কারণে আগে যারা বন্ধু ছিল তারা শত্রু হয়ে গেছে, যেটা বিএনপির ক্ষেত্রে সত্য। এটা তাও না, এটা একটা সামথিং এলস। আমি কিছু এটা দেখতে পাচ্ছি এখানে, আমি ভুল হইতে পারি, সেটা 10 বছর পরে বোঝা যাবে। কিন্তু আমি যারা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট একটা ঘটনা ঘটছে, যেটা আসলে বাইরের ঘটনাতে অবশ্যই প্রভাবিত। বাট মেঘ মোল্লার বসু একটা ডিফারেন্ট কাইন্ড অফ পার্সনে পরিণত হয়েছেন, যে ধরনের একজন বামপন্থী লিডার আমাদের দরকার ছিল। কারণ এর আগে যেসব বামপন্থী লিডার আমরা দেখছি, আপনি কয়জনের নাম বলতে পারবেন? প্রথমত, কারণ তারা আসলে তারা নিজেরা যেটা বলে, নিজেরা যেই আদর্শের কথা বলে, সেই আদর্শ অনুযায়ী তারা খুব বেশি কাজ করতে পারে নাই, বা আদর্শ থেকে রাজনৈতিক বাস্তবতার কারণে হয়তো কিছু করছেন, যে কারণে আসলে তাকে মানুষজনভাবে মনে রাখা দায় অনুভব করে নাই। মেঘ মোল্লার বসুর ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আসল কারণ যেটা এই মুহূর্তের জন্য, 10 বছর পরের জন্য ভিন্ন ভিন্ন কারণ আছে, বাট আমি খুব শর্ট টার্মের কথা বলি যাতে আপনাদের মাথায় ঢুকে। কারণ আমাদের ঘরানার লোকজন শর্ট টার্ম নিয়ে আমাকে বলতে দিতে চায় না, তাহলে আমি লং টার্মে যাবো কীভাবে আসলে। এখন যদি আমি আপনাদেরকে দিয়ে মেঘ মোল্লাকে প্রমোট করাইতে না পারি, বা আমি তো করবোই, আমি চাই যে বাকিরাও করুক, বাকিরাও দ্ব্যর্থহীনভাবে, কোনো ধরনের সংকট ছাড়া, কোনো ধরনের পরে যদি আবার মেঘ মোল্লার বা বামপন্থীরা যদি ইসলামিকদের মতন কাজ করে এই ভয় থেকে, অথবা পরে যদি আমার সাথে এরা প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে রাজনৈতিকভাবে, তাই এখনই শেষ করে দিই, এইসব মানসিকতা থেকে যদি আপনারা শেয়ার বাটনটাতে ক্লিক না করেন মেঘ মোল্লারের একটা কথার, বা মেঘ মোল্লারের কথা যদি আপনি না দেখান, কারণ আপনি আসলে এই ধরার মুক্তমনা, এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। না, ভালো হতো যদি তাসনুল ভাইকে একদম পুরাপুরি উনি শেষ করতে পারতেন, কিন্তু ওনার যেটুকু আমি বুঝছি এবং এইটাই ওনারা সবসময় করেন। ওনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম পন্থা নিয়ে, ওনারা বাইনারি,
বাইনারি তৈরি করা হচ্ছে, এই বাইনারির মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদ ফিরে আসবে, এই আলোচনাগুলি করেন। ভাই আমি খুব সিম্পল করে বলি, ধরেন আপনি চান যে নাস্তিকের কল্যাণ নিয়ে যাওয়া হোক, আমি চাই নাস্তিকের কল্যাণ না নেওয়া হোক, তাহলে এখানে মধ্যপন্থা থাকে নাস্তিকের কল্যাণ অর্ধেক নেওয়া। মানে দিজ আর হোয়াট উই আর ডিলিং উইথ। একটা পক্ষ বলতেছে যে কিছু মানুষের নাগরিক অধিকার নাই, একটা পক্ষ বলতেছে কিছু মানুষের নাগরিক অধিকার আছে, এর মধ্যে মধ্যপন্থা কি? নাগরিকের অর্ধেক অধিকার থাকবে? মৈত্রী যাত্রা এবং হেফাজতের মুখোমুখি দাঁড়ানো, আমি বলবো বাংলাদেশে গত 11 মাসে সব থেকে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইভেন্ট হচ্ছে মৈত্রী যাত্রা। কারণ এটার মধ্যে দিয়ে বাংলাদেশের সেকুলাররা, বাংলাদেশের লিবারালরা, বাংলাদেশের নারীবাদীরা, বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর একটা অংশ, তারা সম্মিলিতভাবে দেখাইতে পারছে উই এক্সিস্ট, আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশে বাইচে আছি এবং আমরা বাংলাদেশে থাকবো। এইটার মাঠের যে ইম্প্যাক্ট, সেটারে তো আসলে আমি এখানে ঠান্ডা রুমে এসি রুমে বসে এটারে মানে বায়নারি ইসলামিস্টদের সাথে এদেরকে রাখা হচ্ছে, এদের রাজনীতি কি? বাংলাদেশে যাদেরকে আমি বলতেছি ইসলামপন্থী, এদের রাজনীতিটা আসলে কি? মানে এটা হোয়াট ইজ ইট বেসড অন? আপনি হেফাজতের 13 দফা নিয়ে এখানে আলোচনা করেন, আপনি ইসলামী শাসনতন্ত্রের ম্যানিফেস্টো নিয়ে আসেন, মানে কোনো একজন সেকুলার পলিটিক্স করে এরকম যে কোনো একটা লোককে এটা ডিফেন্ড করতে বলেন পয়েন্ট বাই পয়েন্ট, পারবে না। এই জন্য উনারা এটা পয়েন্ট বাই পয়েন্ট ডিসকাশনে যায় না। উনারা বলে না যে উনাদের রাষ্ট্র, মানে উনাদের তো রাষ্ট্র, ইসলামিস্টদের রাষ্ট্র প্রকল্পই ফ্যাসিস্ট। তারা আপনাকে বলে দিচ্ছে প্রকাশ্যে যে আমি আপনার সিস্টেম সাবভার্ট করে আসব, এসে আমি আমার যে সিস্টেম সেই সিস্টেম চালু করব। তারা দে আর হ্যাভিং নো কমস আউট, এটা তারা বলে দিচ্ছে। এখন ধরেন লেফটে এটা ইকুইভ্যালেন্ট হতে পারে মাওবাদীরা, কিন্তু মাওবাদীরা তো কেউ ইলেকশন করে না। সো কেউ তো মাওবাদীরা তো পিআর সিস্টেম নিয়ে কথা বলতেছে না। সো যখন আপনি এই এন্টিটিগুলোকে সাথে রেখে পিআর সিস্টেমের আন্দোলন করতেছেন, তখন আমি যখন বাইরে থেকে তাকায় দেখতেছি, আমি কি দেখতেছি? ওইটার সাথে তো আমার কোনো মানে ওখানে কোনো মিডল গ্রাউন্ড নাই। আপনার ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে মানে বড় বড় করে গ্রাফিতি করা আছে যে অনলি গুড শাতিম ইজ আ ডেড শাতিম, দিস ইজ ওয়্যার উই আর অ্যাট। আমরা এই জায়গায় দাঁড়ায় আছি যে অনলি গুড শাতিম ইজ আ ডেড শাতিম। আগে ইংলিশে পারতো না, আগে বাংলায় লিখতো যে হচ্ছে নাস্তিকের ফাঁসি চাই। এখন ইংলিশ শিখছে, এখন বলতেছে হচ্ছে যে অনলি কি গুড শাতিম ইজ আ ডেড শাতিম। এখন কথা হচ্ছে এই বানরের হাতে খোন্তাটা ধরায় দিল কে? এবং এটা প্রবলেমেটিক ব্যাপার শর্ট টার্মের কারণে। শর্ট টার্মটাতে আমি আসি। শর্ট টার্মের কথা কেন বলতেছি? এটা নিয়ে আমার সাথে পরিচিত যারা আছেন অনেকের সাথে আমার এই বিষয়ে আলোচনা হয়েছে, এবং তারা মনে করেন যে আসলে আমাদের যে রেপ্রেজেন্টেশন সেটা কিন্তু কখনোই মেইন স্ট্রিম মিডিয়াতে থাকবে না, এবং এটা কোনো প্রবলেম না। যেমন শেষবার যখন আমি আসাদ নূর ভাইয়ের সাথে লাইভে ছিলাম, ওইখানেও আসাদ নূর ভাই বলতেছিলেন যে আমাদের তো এই পাশকার অডিয়েন্সও বাড়তেছে, ইউটিউব চ্যানেলগুলোতে অডিয়েন্স বাড়তেছে, মেইন স্ট্রিম মিডিয়াতে আমাদেরকে যদি না ডাকে তাতে কি আসে যায়, এটা উনি বলতেছিলেন। কিন্তু আমি এখানে ওনার সাথে খুবই ভালো মতোই দ্বিমত পোষণ করি। কারণ এটা সত্য যে এই যে এ পাশে যে বাড়তেছে, আসাদ ভাইয়ের ফলোয়ার যদি আরও বাড়ে, বা আসিফ মহিউদ্দিনের ফলোয়ার যদি বাড়ে, বা ইমরান ভাইদের কাজ হচ্ছে, অনেক সুন্দর কাজ হচ্ছে, এগুলো যদি বাড়ে, সেটা একটা ব্যাপার, সেটা অবশ্যই একটা ভালো জিনিস, এবং এটা একটা ম্যাগনিফিসেন্ট জিনিস যেটা হচ্ছে। এবং এই জন্য আমি আসাদ নূর ভাইকে বিশেষ করে কৃতজ্ঞতা দিতে চাই, কারণ উনি আসলে এখানে লিডিং একটা ফোর্স হিসেবে আবির্ভূত হয়েছেন, যে কারণে বাকিরা ইউটিউব অ্যালগোরিদমের কথা বলেন, ইউটিউব ধাঁচের কথা বলেন, সে ব্যাপারে একটা ভালো জায়গা পাইছেন। এবং অফকোর্স আসিফ মহিউদ্দিন একজন পাইওনিয়ার, মানে যিনি শুরু করছিলেন অনেক আগে থেকে, তার কথাটাও মানে অনলাইন জগতে আর কি, তার কথাটা তো অবশ্যই আমাদের বলতে হবে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আসাদ নূর ভাই যেভাবে জিনিসটা দেখতে চাচ্ছেন, যে আমরা আসলে টিভি চ্যানেলে না গেলে, মনে করেন যে একটা প্রমিনেন্ট টিভি চ্যানেল, ধরেন জিটিভি, চ্যানেল আই, অথবা এরকম যেসব চ্যানেল আছে, যেই চ্যানেল 24 বা এরকম কিছু কিছু চ্যানেল থাকে দেখবেন, যেগুলোতে আমাদের মতো লোকজনকে কখনো ওরা ইনভাইট করতে সাহস করবে না। কারণ হচ্ছে যে যদিও তাদের হোস্টরা যেসব গেস্টদেরকে নিয়ে আসেন, ওইসব গেস্টদের থেকে অনেক বেটার বিশ্লেষণ, বেটার আলোচনা হবে যদি তারা আসাদ ভাইকে নিয়ে যান, রাইট? কিন্তু তারা আসাদ নূর ভাইকে মানে নিমন্ত্রণ করবেন এই চান্স অনেক স্লিম, কারণ তারা অনেক বেশি ভয়ের একটা জায়গাতে আছে এখানে, অথবা এক ধরনের প্রেজুডিসের মধ্যে আছেন। ভয় যদি আমি নাও বলি, কিছু হয়তো হবে না, কিন্তু তারা মনে করেন কি নাকি উল্টায় যাবে, তাই কেপি ইমনকে ডাকা যাবে না ওই শোতে, বা আসাদ নূরকে ডাকা যাবে না, এটা অসম্ভব আর কি, এটা ডাকবে না ওরা, বা তিদা টিভির হোস্টকে আমরা ডাকবো না, এরকম টাইপের একটা মেন্টালিটি ওদের। ইমরান বশির এত বড় একটা তোলপাড় ঘটায় ফেলছে, ইমরান বশিরকে একটা ইন্টারভিউ নিতে ডাকবো না আমরা যদি আমাদেরকে মারে, এরকম একটা মেন্টালিটি আছে। আমি খুবই স্পষ্ট করে বলতে চাই, যেটা খুব বাস্তব কথা, আপনারা, আমার ধারণা যে আমার ধারণা এবং আমার বিশ্লেষণ এবং আমার দেখার ভঙ্গিটা একেবারেই সঠিক, এবং এটা আপনি 10 বছর পরে খুব ভালো মতন টের পাবেন বলে আমার বিশ্বাস। কিন্তু আমি দেখতে পাই যে এখন এই অবস্থাতেও, যে ঠিক আছে অন্যান্য টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল গ্রো করতেছে, বাট এই অবস্থাতেও সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের মেইন স্ট্রিম নিউজ মিডিয়ার মধ্যে, মেইন স্ট্রিম টিভি চ্যানেলগুলোর মধ্যে আমাদের ভয়েস থাকতে হবে।
এবং এই বিষয়ে আমাকে আমার একটা ভিন্ন লাইভে একজন প্রশ্ন করছিলেন যে আপনারা কেন লাইভের মধ্যে আসেন, মানে এরকম মেইন স্ট্রিম জায়গাতে আসেন না কেন, টিভি চ্যানেলে কেন সাক্ষাৎকার দেন না, বা রেডিওতে কেন কথা বলেন না, বা নিউজ পেপারে কেন সাক্ষাৎকার দেন না। ব্যাপার হচ্ছে যে আমাদেরকে ওই স্পেসটা দেওয়া হয় না, ওই স্পেস ওইখানে ভয়েস থাকাটা জরুরি, এটা কিন্তু উনিও বুঝতে পারতেছিলেন যে ভদ্রলোক আমাকে প্রশ্নগুলো করছিলেন। আমিও বিশ্বাস করি এটা জরুরি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদেরকে জীবনে ওরা স্পেস দিবে না, অ্যাটলিস্ট নট অ্যাট দিস পয়েন্ট। হয়তো 1 বছর পর দিবে, হয়তো 2 বছর পর দিবে, কিন্তু এখন যে দিচ্ছে না স্পেসটা, এটা যদি কন্টিনিউ করতে দেন তাহলে আপনি আর কখনোই স্পেস পাবেন না। 5ই আগস্টের পরে যদি আপনি স্পেস না পান তাহলে কখন পাবেন? তার কখনোই সম্ভব না পাওয়া। এবং এই জায়গাতে আমি বলতেছি কেন মেঘমল্লার বসুকে আমাদেরকে একদম মানে লিডিং একটা ফেসে পরিণত করতে হবে, কারণ একমাত্র স্পেস বর্তমান বাংলাদেশে 2 জন মানুষকে স্পেস দেওয়া হচ্ছে। 2 জন মানুষকে আমি বলবো না, আসলে একমাত্র একটা মানুষকে স্পেস দেওয়া হচ্ছে, একটা মাত্র মানুষকে স্পেস দেওয়া হচ্ছে 5ই আগস্টের পরবর্তী সময়ের মধ্যে, যে বাংলাদেশের প্রমিনেন্ট টিভি চ্যানেলগুলোতে যে সাক্ষাৎকার দিতে পারে, যার কথাবার্তা পত্রিকাতে ছাপা হয়, যার কথাবার্তা মানে মেইন স্ট্রিম মিডিয়াতে যেটা আসে, একজন মাত্র মানুষের, তিনি হচ্ছেন মেঘমল্লার বসু। এটা তো আসলে যে কোনো বিবেকবান মানুষের এই মুহূর্তে শঙ্কিত হওয়ার কথা। যারা এই মুহূর্তে শঙ্কিত হচ্ছেন না তাদেরকে নিয়ে আসলে তখন আমাদের এই কোয়েশ্চেন তৈরি হচ্ছে যে তারা আসলে বাংলাদেশের কন্ডিশন কি ভাবতেছেন, বা বাংলাদেশকে তারা আগামী 10, 15, 20 বছরে কোথায় দেখতে চান। কারণ একটা জিনিস খুব স্পষ্ট করা দরকার যে ডানপন্থী বামপন্থী কথাটা অনেক অর্থে বলা হয়। এখন আপনি যদি ইউরোপের রাজনীতিতে যান, ডানপন্থী বলতে এটাও বোঝায় যে যারা ফিসকাল কনজারভেটিভ, অর্থাৎ যারা চান ওপেন মার্কেট দিয়ে বেশি জিনিসপত্র অপারেট করুক, যারা চান যে হচ্ছে রাষ্ট্রে ভর্তুকি টর্তুকি কম হোক, আপনার মার্কেট নিজেকে নিজে, সেই ডানপন্থী এখানে বোঝানো হয়নি। এটা সেই ডানপন্থী বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে যে নারী বাইরে কি, এটা বোঝাচ্ছে হচ্ছে আপনার মানে ভাস্কর্য থাকবে কেন বাংলাদেশে, এইটা হচ্ছে সেই রাজনীতি। এখন সেই রাজনীতির মেইন স্ট্রিমিং তো হয়েছে, এবং সেই রাজনীতির মেইন স্ট্রিমিং এর পিছনে যাদেরকে আমরা নতুন বন্দোবস্তের কারিগর বলতেছি, তাদের অনেক ক্ষেত্রে কন্ট্রিবিউশন বিএনপির থেকে বা পুরান দলগুলোর থেকে বেশি। বিএনপি ফর অল ইটস ফ্লস 5ই আগস্টের পর এই টেন্ডেন্সিগুলোকে খুব দ্রুত শনাক্ত করছে, এবং তারা এগুলাকে খুব বেশি, আপনি দেখেন যে বাংলাদেশে কি কি ঘটছে গত কিছুদিনে। আপনি এটা কি মানে এইটা একটু যুক্ত করে, এটা কি আসলেই নতুন বন্দোবস্ত যা আছে তাদের দোষ দিচ্ছি না, দোষ না, তাদের ভুল বা তাদের অ্যাক্টিভিটি, নাকি এর আগে একেবারেই ডানপন্থীদেরকে চরম নির্যাতন তাদেরকে ঐক্যবদ্ধ করেছে? আচ্ছা, এইটাও তো একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটা তো 5ই আগস্টের পর কেউ কোয়েশ্চেন করতেছে না। একই সঙ্গে আপনার ডানপন্থীদের মধ্যে যারা হাসিনা সরকারের বিরোধিতা করছে তাদেরকে অকথ্য নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু যেই ওয়াজিদেরকে আমরা দেখতেছি 5ই আগস্টের পর বিশাল বিশাল কথাবার্তা বলতেছেন, আপনি এদের প্রত্যেকের ভিডিও পাবেন যে এরা শেখ মুজিবের বিশাল বিশাল প্রেইজ করে করে বড় বড় কথাবার্তা বলতেছে, শেখ মুজিবকে রহমতুল্লাহ বানায় দিতেছে। তো সেই লোকগুলো তো বাংলাদেশে ছিল, এবং যতক্ষণ পর্যন্ত না আপনি সরকার বিরোধী বক্তব্য না দিচ্ছেন আওয়ামী লীগ আমলে, ততক্ষণ পর্যন্ত নারী প্রশ্নে, সংখ্যালঘু প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে আপনি যাচ্ছে তাই বলেও পার পেয়ে গেছেন। তো সেই লোকগুলোকে তো আপনার মানে হঠাৎ করে 5ই আগস্টের পর তাদেরকে একটা বিশাল ভিকটিম বানায় দেওয়া হলো যে এখন, এবং যদি তারা ভিকটিম হয়েও থাকে তখন তার আগে ভিকটিম, এবার আপনি সে রাজু ভাস্কর্যের ঘাড়ে উঠে নৃত্য করবে, মানে এইটার জাস্টিফিকেশন কি? আইসিসের পতাকা, আল কায়দার পতাকা মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে, এবং আল কায়দা আইসিসের পতাকা মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে, নাৎজি স্যালুট মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে। এবং মেঘমল্লার বসুকে প্রথম 1 বছরও মোটামুটি স্পেস দেওয়া হয়েছে, কিন্তু তখনও উনি ওই যে জুলাই ঐক্যের কথা চিন্তা করে চুপচাপ ছিলেন, যেটা আমিও ছিলাম। আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার আর মেঘমল্লারের জার্নি হচ্ছে অলমোস্ট সিমিলার। মানে মেঘমল্লার একটা খুবই ক্ষমতার বলবো না আমি ঠিক, কিন্তু জিনিসপাতি যে ঘটতেছে, ঘটনাবহুল একটা অঞ্চলের মধ্যে একটা রাজনৈতিক ক্ষেত্রের ভিতরে তিনি একদম কেন্দ্রবিন্দু, তাই তার মানে ম্যাগনিচিউড অনেক বেশি, আমার ম্যাগনিচিউড কম, বাট থট প্রসেসের দিক থেকে আমি দেখছি আমাদের সিমিলারিটি আছে। অর্থাৎ একদম শুরুতে যখন মাত্র জুলাই হয়েছে, মানে অনেকে এটা বুঝেন না, যারা রাজনৈতিকভাবে খুব একটা পরিপক্ক নন তারা ব্যাপারটা বুঝেন না, যে যখন জুলাই আগস্ট হচ্ছিল তখন একটা সিচুয়েশন ছিল যেখানে আমি হেফাজত থেকে শুরু করে আমাকে যে খুন করবে তার সাথে কথা বলতে আগ্রহী ছিলাম, কারণ এখন একটা ব্যাটলফিল্ড মানে মোমেন্ট চলতেছে, আমার স্টেক আছে, ওর স্টেক আছে, এবং এই সবার সাথে সবার কথা বলতে হবে। যেমন আমেরিকান এবং রাশিয়ান বাহিনী একসাথে যে বার্লিনে ঢুকতেছিল, আমেরিকানরা রাশিয়ানদেরকে 1 ফোঁটা বিশ্বাস করে না, রাশিয়ানরা আমেরিকানদেরকে 1 ফোঁটা বিশ্বাস করে না। ওরা যদি পারে একজন একজনকে গুলি করবে হয়তো, এবং করছেও অতীতে এবং সামনেও করবে। কিন্তু যখন বার্লিন ঢুকতেছিল আমেরিকানরা রাশিয়ানরা, তখন তাদের মধ্যে কোঅর্ডিনেশন করার চেষ্টা যথেষ্ট পরিমাণ করা হয়েছে। কতটুকু বাস্তবতার কারণে করা যায় না সেটা আমরা জানি, আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে দেখছি, কিন্তু এটা একটা সঠিক কাজ। যে করবে না সে বেকুব, সে হচ্ছে ইমোশনাল একটা প্রাণী। এবং এই কারণে আমাকে কিছু মুক্তমনা পরে প্রকাশ্যে পোস্ট দিয়ে আমাকে রিডিকুল করার চেষ্টা করছে যে আরে আপনি আরিফ আজাদের সাথে কথা বলতে গেছেন কেন? আমি আর মহিউদ্দিন মোহাম্মদ ভাই মিলে এটা করতেছিলাম। মানে মহিউদ্দিন মোহাম্মদ ভাই আমাকে ফোন করছিলেন ওই দিন,
ফোন করে বলছিলেন যে জিনিসগুলো নিয়ে আমাদের তো কিছুটা করতে হবে এবং এখনই করতে হবে। 3 আগস্টের কথা বলতেছি আমি। এই সময় আমি একমত হয়েছিলাম যে ঠিক আছে, আমরা হচ্ছে এটাতে মানে একমত না, আসলে আমরা অ্যালাইন করছি, আমাদের চিন্তা ভাবনা একই দিকে প্রবাহিত হচ্ছিল। তো আমার চিন্তা ছিল যে 5ই আগস্টে একটা ম্যাসাকার হইতে পারে। সো 4 আগস্টের মধ্যেই আমরা চাচ্ছিলাম যে এই জিনিসটা করে ফেলতে, যে সমস্ত ধরনের মানুষজনের অন্তত একজন করে হলেও প্রতিনিধি যে বাকিদেরকে রিচ আউট করতে পারবে ইফ নিডেড, আমাদের কাছে কমিউনিকেশনের বৃত্তের মধ্যে তাদেরকে দ্রুত আনতে হবে। এবং আমরা তাদেরকে আনার চেষ্টা করছিলাম। অ্যান্ড ফর্চুনেটলি 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে গেছে। আমার আর মহিউদ্দিন মোহাম্মদ ভাইয়ের যে চিন্তাটা কতটা দূরদর্শী ছিল সেটা যদি বুঝতে হয় তাহলে আপনার চিন্তা করতে হবে যে 5ই আগস্ট হয় নাই, শেখ হাসিনা চলে যায় নাই এবং অ্যাকচুয়ালি গুলি করে 20,000 মানুষ মেরে ফেলা হয়েছে। আজকে তো খুব মজা নিচ্ছেন, আজকে তো হাসতেছেন আর বলতেছেন যে হ্যাঁ তুমি যে ইয়েদের সাথে, ইসলামিস্টদের সাথে, জঙ্গিদের সাথে তুমি এখানে কোয়ালিশন করতে গেলা। আমরা কোয়ালিশন করতে চাই নাই, বাই দ্য ওয়ে, এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা গেম। বাট আমি বলতে চাচ্ছি যে এই ধরনের জিনিস, যে ওকে নিয়ে ওকে বসতে হবে, যে আপনাকে খুন করবে, যে মুক্তিযুদ্ধ দেখতে পায় না, যে শরিয়া চায়, তারে নিয়ে বসতে হবে আপনার। এটা একটা পলিটিশিয়ানের কাজ। আপনি একজন তাত্ত্বিক হইতে পারেন, বাইরে বসে আপনার মনে হতে পারে যে গুড না এগুলো করবো না, নৈতিকতার জায়গা হ্যাঁ হাবি যাবি। নৈতিকতার জায়গাকে আপনাকে স্যাক্রিফাইস করতে কেউ বলতেছে না। আমরা এনসিপি না, এনসিপি কি করে বলেছে আমরা তো বলবো না নারী স্বাধীনতা কী চাই। আমরা ওখানে বলতেছি, সারা বছর আমরা বলেই গেছি যে আমরা কী চাই, এবং সারা বছর আরিফ আজাদরাও বলেই গেছে যে তারা কী চায়। আমরা স্পষ্ট জানি এখানে কোনো কোয়ালিশন হচ্ছে না, কোনো কোলাবোরেশন হচ্ছে না, কিন্তু এখানে সবাই খুব গুরুত্বপূর্ণ ফোর্সেস এবং আমরা একসাথে কথা বলার জন্য বসছি, এতে কোনো সমস্যা নাই। একইভাবে যখন হচ্ছে শিবিরের সাথে ছাত্র ইউনিয়ন কেন বসছিল, কারণ হচ্ছে এইসব জিনিস নিয়ে মোল্লারের নিজের বক্তব্য আছে যে আপনি বলতে পারেন না যে না আমি বসবো না, আমি বিভেদটা শুরু করছি, আমি আগে গ্যাঞ্জামটা শুরু করছি। আপনারা বলতে পারেন না, এটা নিয়ে আমি আগে আলোচনা করছি। কেন ইসরায়েল বোমা মারলে সেটাতে কোনো সমালোচনা হয় না পশ্চিমা বিশ্বে? কেন? কারণ কি, কে আগে নিয়মটা ভাঙলো, যে আমরা সোশ্যাল কন্ট্রাক্ট কে আগে ব্রিজ করলো, তার উপর সমস্ত দোষ যায় পড়ে। এটা আমি আগেও বলছি, এগুলো কিন্তু আমি বহুত আগের কথা বলছি। মেঘ মোল্লা রিসেন্টলি বলছেন, ওই সময়কার কথা বলতেছি আমি। সো আমাদের দুইজনের মধ্যে চিন্তা ভাবনা, থট প্রসেসের একটা অনেক জায়গাতে অনেক মিল আছে, যে কারণে আপনি খেয়াল করে দেখবেন আমি যেভাবে র্যাম্প আপ করতেছিলাম, মেঘ মোল্লার কিছুটা দেরিতে র্যাম্প আপ শুরু করছেন। যে প্রথমে একদম এরকম যে ওকে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা সবাই একসাথে থাকবো, আমরা সবাই জানি যেটা সম্ভব না, কিন্তু আমরা বলতেছি যে আমরা থাকবো একসাথে, আমরা সবাই মিলে একসাথে থাকবো, আমরা শুধুমাত্র স্বৈরাচার চাই না। এবং তারপর ইসলাম স্টেটে ভাঙলো, এবং আমি মেঘ মোল্লা দুজনেই জানি যে এটা ভাঙবে ওরা। তাই বলে কি আমরা আগে থেকে বলবো যারা ভাঙবে তাই ওদেরকে মারা দরকার এখন, বা ওদেরকে গাড়ি দেওয়া দরকার? না 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 না, এটা রাজনৈতিকভাবে কমপ্লিটলি একটা রং মুভ। মেঘ মোল্লা একটা চমৎকার কাজ করছে, সেই রং মুভটা নেয় নাই। প্রথমে আমরা সবাই বলছি আমরা সবাই ঐক্যবদ্ধ, তারপরে কেউ একজন জিনিসটা ভাঙবে, ইসলামিস্টরা ভাঙছে। ভাঙার পরে আপনি এই জিনিসটা হইতে দিতে থাকবেন, কারণ ভাঙার সাথে সাথে ওই যে পরে বলবো কি যে না আমরা তো মুক্তির আনন্দে করে ফেলছি হ্যান ত্যান। আমরা ইন্টারিমকে সময় দিছি, কাছাকাছি রকমের একটা সময়, যে এর মধ্যে আমরা ইন্টারিমকে সমালোচনা করবো না। আমরা একটা পর্যায় পর্যন্ত আওয়ামী লীগকে নিয়ে কিছু বলি নাই, এবং তারপরে একটা পর্যায়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে এই যে আওয়ামী লীগকে স্পেস দিতে হবে, এই টাইপের আলোচনা থেকে শুরু করে ইন্টারিমকে সমালোচনা করার মাত্রা বাড়ানো, এবং তারপরে যখন 1 বছর হয়ে গেছে তখন সরাসরি সবকিছু বাদ, এখন আমরা একজন আরেকজনকে বন্দুক তাক করতেছি, বা 1 বছর 6-7 মাস হয়ে যাওয়ার পরে। এবং এই জিনিসপত্রগুলো যখন ঘটতেছে তখন যখনই বারবার করে বলা হচ্ছে, মানে আমরা বারবার করে বলতেছি যে ইসলামো ফ্যাসিস্টদের একটা রাইজ হয়েছে পলিটিক্সে এবং সেটাকে সংঘবদ্ধভাবে ঠেকানো দরকার ছিল, তখন বারবার করে জিনিসটাকে মোড় ঘুরাই দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে বিএনপির চাঁদাবাজির থেকে চোখ ঘষানোর জন্য, বা এটা হচ্ছে মেইন স্ট্রিম বুর্জোয়া সেকুলার দলগুলার রাজনীতিকে পুনর্বাসন করানোর জন্য আমরা ইসলামপন্থার জুজু বা ইসলামপন্থার মানে ভূত দেখাচ্ছি মানুষজনকে। এটা বামপন্থীদের বিষয়েও বলা হয়েছে বারবার করে, কিন্তু এগুলো তো আমরা চোখের সামনে দেখতে পাইছি ভাই। 100-র উপর মাজার ভাঙা হয়েছে বাংলাদেশে। আপনি কোনো ক্যালেন্ডার ইয়ার দেখাইতে পারবেন, মানে গত 600 বছর 700 বছরের ইতিহাস খুঁজে দেখেন, যেখানে 1-1.5 বছরে আপনার 100-150 মাজার ভাঙা হয়েছে। এটা তো মানে নরেন্দ্র মোদীর ভারতেও হয় না, বছরে 150 মাজার ভাঙা, এটা নরেন্দ্র মোদীর ভারতেও হয় না। সো এই ঘটনাটারে আমরা কতটুকু সিরিয়াসনেস নিয়ে দেখবো, আমরা কতটুকু সিরিয়াসনেস নিয়ে দেখবো যে গত 11 মাসে যেই নারী কোনো প্রশ্নে আপনার রাজনৈতিকভাবে অবস্থান গ্রহণ করছে, তারা যেই দলেরই হোক না কেন, আমি বলতেছি না যে যারা এনসিপির তারা হন নাই, প্রত্যেকটা রাজনৈতিক দলের নারীরা কোনো কিছু মানে কোনো কথা বলতে গেলেই তাদেরকে মানে একদম এপাশ থেকে ওপাশ স্লাট শেমিং করে একদম যাচ্ছে তাই অবস্থা সৃষ্টি করা হয়েছে। তো এই স্লাট শেমিং প্রাইমারিলি কোন মানে পরিসরগুলি থেকে আসতেছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আওয়ামী লীগও কিছু জায়গায় করতেছে, কিন্তু এই স্লাট শেমিংয়ের উৎস কোথায় আমরা তো দেখতে পাচ্ছি, কারা এগুলোকে নর্মালাইজ করতেছে। কি কথা আপনার হেফাজতের থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বসে দাঁড়ায় বলা হলো, সেখানে তো ওনাদের দলের প্রতিনিধি উপস্থিত, তাই নিয়ে অনেক বিতর্ক হয়ে গেছে। সেই বিতর্ক আমি নতুন করে শুরু করতে চাচ্ছি এমনও না, কিন্তু প্রশ্ন হচ্ছে যা নর্মাল না
তাকে নর্মালাইজ করার একটা পলিটিক্স হয়েছে, এবং সেই পলিটিক্স করার জন্য আপনার ডিকলোনিয়ালিটি, আপনার প্রচুর পোস্ট মডার্নিজম, নানান রকম তাত্ত্বিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, এবং সেইটা আসলে একটা বড় শঙ্কার জায়গা। ধরেন ওনারা তো মানে অনেকে মনে করতেছে নতুন বন্দোবস্তিদের মানুষ খুব আলাদাভাবে দেখে। আমি কিছুদিন আগে ফরিদপুর গেছিলাম নিজের একটা ব্যক্তিগত প্রয়োজনে। আমার এক আত্মীয়, আমার জেনারেশনের, মানে এমন না যে বুড়া টুরা, সে র্যান্ডমলি জিজ্ঞেস করতেছে আমাকে, আচ্ছা যে নতুন যারা, এরা কি সবাই জামাত? আমি তখন বুঝাইতেছি না 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 না, জামাত হবে কেন, এদের এই রাজনীতি আছে, এইটা আছে, ওইটা আছে, এটা ডিফারেন্ট জিনিস, এটা অমুক না তমুক না। এখন এইটা তো রাজনৈতিক পক্ষগুলোকে দোষ দিয়ে লাভ নাই যে আপনারা আমাদেরকে জামাত বানাইতেছেন, আমরা ইসলামী, আপনারা আমাদেরকে ইসলামিস্ট বানাইতেছেন। আপনি পিআর ক্যাম্পেইনের জন্য তার পাশে দাঁড়ায় বক্তৃতা দিচ্ছেন, যিনি সংবাদপত্রে এসে, টেলিভিশন চ্যানেলে এসে বলতেছেন যে আমরা পিআর পদ্ধতিতে ক্ষমতা নিব, ক্ষমতা নেওয়ার পরে আমরা শরিয়া চালু করব। তো এটা তো মানে ইসলামী শাসনতন্ত্রের যিনি নেতা, তিনি টেলিভিশনে বলছেন, টক শোতে বলছেন যে আমরা নির্বাচন করে ভোটে জিতে আসতে চাই, আইসে আমরা শরিয়া করতে চাই। এখন আপনি যখন তাকে সাথে নিয়ে পিআর ক্যাম্পেইন করবেন যে হচ্ছে যে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের জন্য আমরা এই যে আমরা জাতীয় ঐক্য করলাম, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বাংলাদেশপন্থী এবং ইসলামপন্থী এই দুটো শব্দকে মাঝখানে একটা ইন্টারভিউতে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করছেন। যত বাংলাদেশপন্থী ইসলামপন্থী শক্তি আছে তাদেরকে আমরা একসাথে নিব। তো এইটা তো আসলে ফার রাইটকে একরকম কি বলবো মানে পলিটিক্যাল স্পেস দেওয়া হইতেছে। মেঘ মোল্লার যে কাজগুলো করতেছেন সেই জিনিসটা নিয়ে মানে এগুলো যে করবেন, এগুলো আমি প্রথম আশা করতাম, অনুমান করতাম, কিন্তু নিশ্চিত করে বলা যেত না। মানুষ যাতে আওয়ামী লীগের পোলাপান যে পচাচ্ছে যে হ্যাঁ আপনাকে তো শিবিররা খেয়ে দিবে, হ্যান করবে ধ্যান করবে, কিন্তু এখানে ওনারা এটা বুঝেন না। কারণ কি বাইরে বসে বসে সমালোচনা করা খুব সহজ কাজ। ধরেন যে জুলাইয়ের মধ্যে যেখানে আমাকে একটা ক্রিটিক্যাল জায়গাতে ডিসিশন নিতে হচ্ছে যে আমরা কিছু একটা করতে পারবো, কারণ আমার যথেষ্ট কানেকশন আছে, আমাকে বসতে হবে, এই ডিসিশন মেকিংয়ের জায়গাটা খুবই ডিফিকাল্ট কাজ। বাইরে বসে বলাই যায় যে বসবি না আরিফ আজাদের সাথে, আমি বসবো তো, কিন্তু আমাকে যে বসতে যে হবে সেই বসার যে থট প্রসেসটা, এটা কিন্তু এত সহজ না। আপনি তো জড়িত ছিলেন না। আপনি তো শুধুমাত্র যদি এরকম হয় যে আপনি একটা খুবই সেফ স্পেসে কাজ করছেন, অর্থাৎ আপনার সামনে হচ্ছে 5টা বামপন্থার লোক, আপনি পিছনে একজন আছেন, আপনিও বামপন্থার লোক, আপনার চিন্তা করতে হচ্ছে না যে আপনার সাথে আবার কোনো ধরনের মিথস্ক্রিয়া ঘটাইতে হয় কিনা ডানপন্থার সাথে। এখানে দেখেন এইসব জিনিসের জন্য জাজ করতে আসবেন না, আমাকেও জাজ করতে আসবেন না, মেঘ মোল্লারকেও জাজ করতে আসবেন না। এগুলো করা অনুচিত প্রথমত, কারণ আপনি ওই জায়গাতে ছিলেন না। দ্বিতীয় কথা হচ্ছে এই একমাত্র মানুষ যে ওই স্পেসটা পাচ্ছে, ওখানে সে কিছু কথা বলতে পারতেছে। আপনি যদি এখন নিজে মনে করেন যে আপনার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন, অথবা কালকে সে বিট্রে করে কিনা, এই জন্য যদি আপনি ওর বিরুদ্ধে নিজেই বিষয়কাজ করেন, তাহলে দাঁড়াচ্ছে কি যে আগামীতে রাজনীতিটা করবেন কার সাথে? আপনার সাথে আমার রাজনীতি হবে। যেমন মেঘ মোল্লার বসুর সাথে হয়তো আমার ভবিষ্যতে একটা পলিটিক্যাল কম্পিটিশন বা এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। এটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ, কিন্তু বাকিদেরকে তো আমি খেলাই নিব না। আপনি বলতে পারেন এটাকে অগণতান্ত্রিক কথা বললাম, আমি তো মুসলমানদেরকে তো আমি খেলাই নিব না যারা ইসলামিস্ট শাসন চায়। এখন আপনি বলতে পারেন যে আপনি কি তাহলে ডেমোক্রেসি ব্রেক করতেছেন? না, করতেছি না। আমি বলতেছি যে ক্রিকেট খেলতে আসছি, আমি ক্রিকেট খেলতে আসছি, মেঘ মোল্লা ক্রিকেট খেলতে আসছে। এবং আওয়ামী লীগ যেসব কারণে পতন হয়েছে আওয়ামী লীগে, তার মধ্যে আওয়ামী লীগ একটা জিনিস বুঝে নাই, তারা বুঝে নাই এলাই কারা প্রথমত, দ্বিতীয়ত তারা বুঝে নাই যে কে কোন খেলা খেলতেছে। এখানে দেখেন মেঘ মোল্লা ক্রিকেট খেলতে আসছে, আমি ক্রিকেট খেলতে আসছি, বিএনপি ক্রিকেট খেলতে আসছে, এই জন্য আমরা ক্রিকেট খেলবো। হেফাজত, ইসলামিক আন্দোলন, জামাত এরা কিন্তু ক্রিকেট খেলতে আসে না, এরা আসছে ফুটবল খেলতে। যেই মানুষটা ফুটবল খেলতে আসছে, যে শরিয়া চায়, যে গণতন্ত্র চায় না, যে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়ে শরিয়া বসাইতে চায়, তাকে কিন্তু আমি ক্রিকেট মাঠে ঢুকতে দিব না। আমি বলবো যে স্যার আপনাকে আমি রেসপেক্ট করতেছি, আপনার অপিনিয়নকেও রেসপেক্ট করলাম, আপনার ফুটবল গেমটারও আমি রেসপেক্ট করি, আপনি খুব ভালো পাস দেন আমি জানি, চমৎকার পাস দেন, চমৎকার নাস্তিকের বিরুদ্ধে কথা বলেন, খুব ভালো কথা, কিন্তু ফুটবল মাঠটা ওই দিকে, আপনি ওইদিকে যা ফুটবল খেলেন, কোনো সমস্যা নাই আমার, কিন্তু ক্রিকেট খেলবো আমরা। আপনি এখানে ক্রিকেটের মধ্যে এসে ফুটবল খেলা শুরু করতে পারেন না কি? মানে ওই পাশ থেকে মেঘ মোল্লার বলিং করবেন, আমি ব্যাটিং করব, আর এই পাশে কি মানে সাদিক কায়েম পায়ে একটা বল নিয়ে ড্রিবল করতে করতে আমার ফিল্ডারদের চারপাশ দিয়ে কেটে কেটে মেসির মতন গিয়ে গোল দিবেন কোথাও? এটা কি সম্ভব? সো আমি ওকে স্পেস দিব না। তো যারা ক্রিকেট খেলতে আসে নাই তাদেরকে আমরা স্পেস দিব না, আমরা শুধু তাদের স্পেস দিব যারা ক্রিকেট খেলতে আসছে। এবং মেঘ মোল্লা ক্রিকেট খেলতে আসছে, ক্রিকেট খেলতে আসা মানুষদের মধ্যে সবচেয়ে বেশি কাজের কথাগুলো, যেগুলো আমাদের যে ভয়েসটা, সেই ভয়েসটা যে থাকা দরকার, সেই ভয়েসটা আছে মেঘ মোল্লারের মুখে। আপনি কোন দুঃখে তাকে শত্রু বানাচ্ছেন, অথবা তার বিরুদ্ধে লাগতেছেন কেন? এখন তার বিরুদ্ধে লাগতে আমি প্রত্যেকটা মুক্ত মনকে নিরুৎসাহিত করি। আপনাদের উচিত তার পাশে দাঁড়ানো। তার একটা ভিডিও যদি 500 মানুষ দেখে, আপনার উচিত ওই ভিডিওটা 5000 মানুষকে দেখানোর ব্যবস্থা করে দেওয়া এই মুহূর্তে।
কারণ সে ক্রিকেট খেলতে আসছে, সে আমার প্রতিপক্ষ হইতে পারে রাজনৈতিকভাবে। যদি আমি রাজনীতিতে ফিরে আসি তাহলে আমি কিন্তু উনার মতন অতটা সমাজতান্ত্রিক চিন্তা করব না। আমার চিন্তাতে অনেক সমাজতান্ত্রিক জিনিস থাকবে, সেই কারণে যে আমাদের খুব মানে একজনের গলায় ছুরি ধরা রাজনীতি করতে হবে তা না। আমার ক্যাপিটালিজমের চিন্তার মধ্যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা সেটা খুবই ভঙ্গুর বাজে একটা অবস্থা। আমার ক্যাপিটালিজমের চিন্তার মধ্যেও শ্রমিকরা অনেক অধিকার পাবে, যেটা এখন পায় না। কিন্তু মেঘমল্লার হয়তো তার থেকে বেশি অধিকার দিতে চাবেন শ্রমিককে বা মেহনতি মানুষকে। আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু এখনকার থেকে অনেক ভালো, কিন্তু মেঘমল্লার হয়তো আরও বেশি দিতে চান, এবং এই জায়গাতে আমরা ডিবেট করব। এই জায়গাতে আমার সাথে মেঘমল্লারের শত্রুতা হবে ভবিষ্যতে। আমরা ক্রিকেট খেলবো, উনি বলিং করবেন, আমি ব্যাটিং করবো, আমি ডিফেন্ড করবো, আমি 4 মারবো, আমি 6 মারবো, অথবা উনি আমাকে বোল্ড আউট করে দেবেন। এই খেলা আমরা খেলবো ভবিষ্যতে। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি আমার যারা সহযোদ্ধা মুক্তমনারা আছেন তাদের অনেকে দেখতে পাচ্ছি যে তারা করতেছেন কি, ফুটবলারদেরকে তাক করতেছেন যে ফুটবলারগুলোকে ধরতে হবে। হ্যাঁ, কারণ ফুটবলার তো এসে মাঠে ঢুকে যেতে পারে না, ন্যায্য কথা, ফুটবলারদেরকে আপনি অবশ্যই ধরবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সহযোদ্ধারা একটা ফুটবলারকে ধরে মাঠ থেকে বের করে দিচ্ছে, আবার আরেক হাত দিয়ে মেঘমল্লারের কলার ধরে ধরে নিয়ে যাচ্ছে। ও তো ক্রিকেটার, ওরা বের করতেছেন কেন? ওকে রাখতে হবে তো, আপনি ওরা দেখতে না পারতে পারেন, কিন্তু ও তো ক্রিকেট খেলতেই আসছে, ওরে রাখেন, ওর সাথে ক্রিকেট খেলেন। আপনি ফুটবলারগুলোকে বের করে দেন এখন। এবং আরেকটা কথা যেটা বলতেছিলাম যে জুলাই আর 71 কেন একই রকম মনে করি আমি, তার কারণ হচ্ছে যে এই যে আমরা মেঘমল্লাররা আমরা এটাকে একই রকম মনে করি। গোলাম আজম রাজাকার, এটা তো গোলাম আজমের নিজের লেখায় আছে। আজকে জুলাইকে কাজে লাগায় তারা রাজাকারদেরকে পুনর্বাসন করার যে রাজনীতি, সেই রাজনীতি করলো তারা। 24 জুলাইয়ের উপর ভিত্তি করে যে 1 বছর পূর্তি, সেখানে কোন হিসাবে চিহ্নিত রাজাকারদের ছবি নেয়? দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, এরা কি 24 গণ অভ্যুত্থান করছে? এরা কি 40 গণ অভ্যুত্থানের শহীদ? তাহলে আপনি একই ঘটনার মধ্যে দিয়ে 71 যে শহীদ তাদেরকে তো কলঙ্কিত করলেনই, আপনি 24 যে শহীদ সেই শহীদদেরও কলঙ্কিত করলেন। এবং আমাদেরকে আপনি সহজে ফেলে দিতে পারবেন। সবচেয়ে বড় কথা যে এই যারা আপনারা 71কে জুলাই থেকে আলাদা মনে করেন, জুলাইকে যারা 71 থেকে 71-এর সরাসরি বিপরীতমুখী মনে করেন, তাদের জন্য 71 নিয়ে কথা বলার স্পেস কমে গেছে জুলাইয়ের পরে। তাদের জন্য মানুষ মাইর খাইছে 71 নিয়ে কথা বলতে গিয়ে। আপনারা একটা প্রবলেম ক্রিয়েট করতেছেন, আপনারা আমাদের কাজটাকে কঠিন করতেছেন, আপনারা বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলাটাকে কঠিন করতেছেন, আপনারা শেখ হাসিনার তাবেদারি করতেছেন, যে একটা মানে 71 সালে যে মেন্টালিটি নিয়ে শাসক ব্যবস্থা যে মেন্টালিটি নিয়ে অপারেট করছিল, শেখ হাসিনা একই মেন্টালিটি নিয়ে অপারেট করছেন শেষের দিকে। বলতেছে তো বারবার এক কথা বলতে ভালো লাগে না, কিন্তু ইম্প্যাক্ট, কয়জন মারা গেছে, কি উদ্দেশ্যে, ইসলামিক উদ্দেশ্যে নাকি নাস্তিকতার উদ্দেশ্যে কে শাসন করছে, ডাজন্ট ম্যাটার। আপনি ইসলামিক উদ্দেশ্যে যদি 500 লোক মেরে ফেলেন, জবাই করে দেন, আর আপনি যদি নাস্তিকতার উদ্দেশ্যে 500 জনকে গুলি করে মেরে ফেলেন, এক্স্যাক্টলি দ্য সেম থিং, আলাদা কিছু না তো। শুধু ইসলামের নামে করছে বলে খারাপ আর নাস্তিকতার নামে করছে বলে ভালো, এমন বিষয়টা এরকম না টোটালি। কেউ একজন মানে ইসলামিস্টদেরকে, জঙ্গিদেরকে ক্ষমতা আনার জন্য একটা আকাম করছে, ক্ষমতা ধরে রাখতে চাইছে, আরেকজন জঙ্গিদের সাথে সম্পর্ক নাই, অন্য কোনো কারণে ক্ষমতা ধরে রাখছে, একই রকম খারাপ ব্যাপার। এটাকে এরকম বলতে আসবে না যে অনেকে বলতে আসে যে আচ্ছা ঠিক আছে একজন মার্ডার করছে একভাবে, আরেকজন আরেকভাবে করছে, এর থেকে খারাপ করছে বেশি। না না না, মার্ডার করছে মানে একই রকম খারাপ ব্যবহার করছে। এখন দেখেন এখানে ওইটাও বলতে পারেন যে লাশকে বিকৃত করছে, লাশের উপর লাফাইছে, লাশের উপর যে লাফাই নাই সেও একই রকম খারাপ কাজ করছে। আপনি সিম্পাথি দেখাচ্ছেন কেন ওকে? যে লাশকে রেপ করছে আর যে লাশকে রেপ করে নাই, দুজন একই রকম খারাপ কাজ করছে। যে লাশকে রেপ করছে সে খারাপ কাজটা একটু বেশি করছে তা না, সে একই রকমই খারাপ কাজ করছে। খারাপ কাজের মধ্যে হয়তো বিভিন্ন ক্যাটাগরিতে ওই খারাপ কাজটার বিভিন্ন ক্যাটাগরিতে সে করছে। কিন্তু আপনি যদি বলতে চান যে না না সে তো লাশকে রেপ করে নাই, তাহলে কি বলতে চাচ্ছেন? লাশটা বানানো অতটা খারাপ হয় নাই, কারণ আরো খারাপ হইতে পারতো, কারণ পাশের উদাহরণ হচ্ছে লাশকে রেপ করছে। এসব খুবই বাজে কুযুক্তি, এগুলো দেওয়াই যাবে না। এবং আমার পয়েন্ট হচ্ছে যে এই যে আপনাদের জন্য আমাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলাটার স্পেস আপনারা সংকীর্ণ করছেন, কারণ আপনারা জুলাই আর 71কে এক বলতেছেন না। এই মুহূর্তে যে জুলাই এবং 71কে একই কাতারের নাম আনতে পারবে তাকে আপনারা মুক্তিযুদ্ধেরও একটা শত্রু হিসাবে চিহ্নিত করতে পারেন, কারণ তারা আসলে মুক্তিযুদ্ধে কোনো উপকার করতেছে না এই মুহূর্তে। এবং সামনের 10 বছরে এবং সামনের 50 বছরে যদি আমি আর মেঘ মোল্লার নিজেদেরকে দাঁড় করাইতে না পারি, জুলাইকে আপহোল্ড করতে না পারি, তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বলে কিছু থাকবে না। আমাদের মতো লোকজন যদি এখন কথা বলতে না পারে, আপনি কি মনে করেন যে আপনাদের 5 লাখ ভিউ হইতেছে নিজুম মজুমদারের মতন লোকজন যখন কথা বলে, ধরেন যে অনেক লাখ লাখ ভিউ হইল, কিন্তু ওই কথার কোনো দাম নাই। যারা একেবারে কানা আওয়ামী লীগার, তারা ছাড়া কেউ, সাধারণ মানুষের কথা আমি বলতেছি, যারা একদম সাধারণ মানুষ, তারা কেউ ওই কথাগুলোকে মুক্তিযুদ্ধের পক্ষের কথা ভাবে না। একইভাবে যারা জামাতি লোকজন কিন্তু আছে, কয়েক কোটি, 1.5 কোটি লোক মনে করেন আছে যারা জামাতি, তারা প্রত্যেকে মনে করে 71 ভুল হয়েছে, 71-এ একটা ভুল কাজ করা হয়েছে, 71-এ ভারতের দালালি করে দেশ ভাঙা হয়েছে। তাদের কথা বাকি 17 কোটি বিশ্বাস করে না, ওই এসেন্স তারা, ওই স্পিরিট তারা ধারণ করে না।
এখন আপনারা যদি মনে করেন যে আমার তো 1.5 কোটি মানুষ আমরা আওয়ামী লীগের সমর্থক মনে করতেছি জুলাই একটা ভুল কাজ হয়েছে, জুলাই একটা বাজে বিপ্লব হয়েছে, জুলাই একটা ইসলামিস্টদের উত্থান ছিল, যেগুলো সবই কিন্তু প্রপাগান্ডা। আপনি এটা বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস করার পর আপনি এটা কথা বলার কারণে আপনার 10 লাখ ভিউ হইতে পারে, কিন্তু দ্যাট ইজ ব্যাড ফর মুক্তিযুদ্ধ ইটসেলফ। কারণ এই কারণে বাকি 17 কোটি কিন্তু বিশ্বাস করতেছেন, আপনারা ওই জামাতি হয়ে যাইতেছেন, যে জামাতিগুলা বিশ্বাস করে যে 71 কিছুই হয় নাই। আর আপনারা যারা আওয়ামী লোকজন যারা বিশ্বাস করেন যে জুলাই ষড়যন্ত্র হয়েছে, জুলাইয়ের সময় একটা মানে ইসলামিস্টদের বিপ্লব হয়েছে, ইসলামিস্টদের আন্দোলন হয়েছে, তারাও ওই রকম জামাতিদের মতন 2% লোক একটা গর্তে ঢুকে যেতেছেন, যেখানে জামাতি গর্ত 1.5 কোটি মনে করেন এরকম, 1.5 কোটি আপনারা মনে করেন যে জুলাই এরকম হয়েছে। দুইটার একটা ইতিহাসের সঠিক একটা উপস্থাপন না, দুইটাই হচ্ছে ইতিহাস বিকৃতি। এবং আপনাদের দুইজনের জন্য, যেমন জামাতের ঘোট পাকানির জন্য এখন এই ডিবেট কেন করতে হবে মুক্তিযুদ্ধে নামাকে, এবং আপনাদের আওয়ামী লীগের এই ঘোট পাকানোর জন্য জুলাইয়ের পরে জুলাইকে আপনারা ভিলিফাই করার কারণে আমি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার স্পেস আমার কমাই দিচ্ছেন আপনারা। জুলাই আর 71-এর মতো কোনো পার্থক্য নাই তো, এই পার্থক্য নাই তো কেন বলতেছে আমি এটা 100 বার ব্যাখ্যা করতে পারবো না, আগের ভিডিওতে দেখে নেন পারলে। কিন্তু যতদিন পর্যন্ত আপনি জুলাইয়ের সাথে হ্যান্ডশেক করতে না পারতেছেন, জুলাইকে অ্যাকসেপ্ট করতে না পারতেছেন, ততদিন পর্যন্ত আপনারা মুক্তিযুদ্ধের কোনো কাজে লাগতেছেন না, বরং ক্ষতি করতেছেন। আওয়ামী লীগের লোকজনকে বলতেছি, কারণ আপনি জুলাইয়ের পতাকা উড়ান, মুক্তিযুদ্ধের পতাকা উড়ান প্রতিদিন। আপনার মতো একটা লোক যদি বলে জুলাই একটা ষড়যন্ত্র ছিল, তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার রাইট কমে যায়। তার মানে দাঁড়ায় যায় যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো বাইঞ্চত। এই বাজে জায়গাতে আমাদেরকে নিয়ে আসেন না। আপনারা আপনাদের রাজনীতি করতেছেন করেন, অনেক কাছে না বুঝে বলেন। আমি কি না বুঝে বলতেছি যে জুলাই কোনো ভুল হয় নাই, জুলাই আমরা জেনে বুঝে করছি এবং জুলাই 100 বার করা উচিত ছিল এবং জুলাই কোনো ইসলামিস্টের আন্দোলন ছিল না, এটা আমি না বুঝা বলতেছি না, আপনি না বুঝা বলতেছেন। আপনি কি দেখছেন না দেখছেন আমি জানি না, কিন্তু আপনি যদি ফুল কনফারেন্স দেখতেন তাহলে আপনি জানতেন। হয় আপনি জানেন না, আপনি ওদের কথা শুনে শুনে বিশ্বাস করছেন যারা বলতেছে, ফিড করতেছে আপনাকে প্রপাগান্ডা, অথবা আপনি বাইঞ্চত আপনি জেনে বুঝে বলতেছেন। এর বাইরেও তৃতীয় একটা পক্ষ আছেন যারা অন্য উদ্দেশ্যে এই আলোচনাগুলো তুলতেছেন, আমাদের অনেক অ্যাক্টিভিস্ট তুলেন, তাদেরকে আমি বলতেছি না এই কথা। আমি একটা কিছু বলতে গেলে লোকজন এসে কমেন্ট করে শুরু করে, আপনি অমুককে বলেন, তখন না আমি কাউকে স্পেসিফিকভাবে বলতেছি না, আমি বলতেছি ওদেরকে যাদেরকে আপনি চিনেন, যারা জুলাইকে মনে প্রাণে বিশ্বাস করে এটা ষড়যন্ত্র হয়েছে, জঙ্গিরা করছে আন্দোলন, এটা তো করে নাই জঙ্গিরা। এবং একটা জিনিস দেখেন যে আমরা না থাকলে মুক্তিযুদ্ধ কোথায় চলে যাবে, ক্যামেরাতে কেউ মুক্তিযুদ্ধের কথা বলবে না, তার মানে এই না যে মুক্তিযুদ্ধ গায়েব হয়ে যাবে, এটা সত্য। কিন্তু আমরা তো ওই বাংলাদেশ চাই না যেখানে মুক্তিযোদ্ধাদেরকে বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ধুকে ধুকে বেঁচে থাকতে হবে। আমরা লিড করতে চাচ্ছি। 10 বছরের মধ্যে আমরা রাজনীতি করবো, যারা ক্রিকেট খেলতে আসছি তারা রাজনীতিতে থাকবো, ফুটবলারদেরকে আমরা 10 বছরে বের করে দিব। আপনাদের ফাত্রামির কারণে যারা জুলাইকে ষড়যন্ত্র মনে করেন, মুক্তিযুদ্ধর পক্ষের লোকরা 10 বছর পরে সার্ভাইভ করবে, সেটা আপনি চান। আমি চাই আমরা থ্রাইভ করব। আমি চাই আমি থাকবো আর মেঘ মল্লার থাকবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে, আমরা রাজনীতি করবো, আর বিএনপি থাকবে। আমি বিএনপির সাথে মানে দ্বিমত পোষণ করবো, বিএনপি মেঘ মল্লারের সাথে করবে, ওদের বামপন্থীদের সাথে করবে, বামপন্থীরা আমার সাথে করবে, কারণ আমরা সবাই ক্রিকেট খেলতে আসছি। আপনারা আমাদেরকে স্পেস না দিলে মুক্তিযুদ্ধ আসলে থাকবে না। এই কারণে মেঘ মল্লারকে বেশি বেশি শেয়ার করতে হবে। মেঘ মল্লারের আরেকটা ভিডিওতে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। 24-এর শহীদ তো মুগ্ধ, 24-এর শহীদ তো সাকিল, 24-এর শহীদ তো রিজভিও, তারা তো কেউ এই জিনিসের পারমিশন দেওয়া যায় না। আমরা কিন্তু রাজাকারদের প্রশ্নে, স্বাধীনতা বিরোধীদের প্রশ্নে এই গত 11 মাসে কোথাও এক ফোঁটা ভায়োলেন্ট আচরণ করি নাই, কিন্তু আমরা দেখতে পাইছি রাজশাহীতে, চট্টগ্রামে, যেখানে তাদের সামান্যতম ক্ষমতা আছে সেই সব জায়গাতেই তারা মুক্তিযুদ্ধপন্থী শিক্ষার্থীদের উপরে কি ধরনের বর্বরচিত আক্রমণ করছে। আপনারা দেখতে পাইছেন গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে তারা একাধিক জায়গায় আক্রমণ করছে। আজকেও আপনারা দেখতে পাবেন যে তারা কি পরিমাণ মারমুখী এবং উদ্ধত অবস্থায় এখানে দাঁড়ায় আছে। তাহলে আমাদেরকে যে আপনারা বারবার করে বলেন জুলাইয়ের ঐক্য রাখতে হবে, জুলাইয়ের ঐক্য রাখতে হবে, আমার বাপ দাদারে যে খুন করছে, আমার মা নানিদের যে ধর্ষণ করছে, তার সাথে আমার কিসের ঐক্য ভাই? কিভাবে সেই ঐক্য? তাহলে আজকে যখন আমরা এখানে দাঁড়াই, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খুব স্পষ্ট একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে তারা যে ছাত্র শিবিরকে আবার রিইনকর্পোরেট করছে, এটা তারা কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে করে নাই। লিয়াজো কমিটি একটা মিটিং করছে ছাত্র সংগঠনগুলির সাথে, সেখানে তারা বলছে যে যেই দুইটা সংগঠনকে 90-এর সামাজিক চুক্তি অনুযায়ী বা মানে আমাদের যে ছাত্র সমাজ সেখান থেকে বাইরে রাখা হয়েছিল, এরশাদের সংগঠন ছাত্র সমাজ এবং ইসলামিক ছাত্র শিবির, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত তারা পরবর্তী মিটিংগুলিতে। কিন্তু আমরা দেখলাম যে লিয়াজো কমিটি ডিসলভ হয়ে গেল,
তাহলে আজকে যে এই যে শিবিরকে কোন রকম অনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় ইনকর্পোরেট করার চেষ্টা, সেই চেষ্টার ফলে আজকে যে সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই দায় যেমন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের, সেই দায় যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের, ঠিক একইভাবে সেই দায় মাহফুজ আলমের, সেই দায় নাসির আব্দুল্লাহ, সেই দায় আক্তার হোসেনের, সেই দায় নাহিদ ইসলামের, সেই দায় আসিফ মাহমুদ, যারা এখানে বসে ছাত্র সংগঠনগুলিকে ওয়াদা করে গেছিল যে তারা পরবর্তী মিটিংগুলিতে এই বিষয়ে আলোচনা করবে। তাহলে যাদের ক্ষমা চায় ইন্টিগ্রেটেড হওয়ার কথা, তাদের কত বড় ঔদ্ধত্য, তারা এখন আমাদেরকে ক্ষমা চাইতে বলে। কেন ক্ষমা চাইতে বলে? কারণ আমরা রাজাকারের ফাঁসি চাইছিলাম। দেখেন 2013 গণজাগরণ মঞ্চ পরবর্তী যে বিচার, সেই বিচার প্রক্রিয়া নিয়ে আপনার 1000টা অভিযোগ থাকতে পারে যে বিচার ঠিক হয় নাই, ক্যাঙ্গারু কোর্ট হয়েছে, হ্যানা হয়েছে, তেনা হয়েছে, কিন্তু সবকিছু তো কোর্টে প্রমাণিত হওয়ার বিষয় না। আজকে পর্যন্ত কি প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা কোনো কোর্টে যে সে গণহত্যাকারী? কিন্তু আপনার কাছে যদি আইসা কেউ বলে যে শেখ হাসিনা গণহত্যাকারী না, কারণ তার কোর্টে প্রমাণিত হয়, তাহলে আপনার তার কলিজাটা টাইনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে না? ঠিক আছে না, আমি কি বলছি কথাটা আবার শুনেন, আপনি কথাটা আগে শুনেন, আপনি কথাটা আগে শুনেন। যদি কেউ এই কথা বলে তাহলে আপনার তার কলিজাটা টাইনে ছিঁড়ে নিতে ইচ্ছা করবে না? ঠিক একইভাবে যদি কেউ যদি 71-এর গণহত্যাকারীদের বিষয়ে বলে যে কোর্টটা ঠিক না, উনি উস্কানি দিতে আসছে, আপনারা উস্কানিতে বিভ্রান্ত হবেন না। উনি উস্কানি দিতে আসছে, উস্কানি যাদের কাছে তো এখন একইভাবে যদি কেউ রাজাকারের ক্ষেত্রেও একই জিনিস করে, তাহলে সেই জিনিসটা তো একই রকম ভয়াবহ। 30 লক্ষ মানুষের রক্তের দাগ তাদের হাতে নাই। 71 দেখিনি, 24 দেখেছি, কথাটার মানে কি? তার মানে 24 আমি 71 দ্বারা অনুপ্রাণিত হয়েছি। একটা কথা স্পষ্ট করে বলি, আমি যে এলাকায় থাকি মোহাম্মদপুর, সেখানে স্কুলের যেই দেয়াল, সেই দেয়ালের পাশে লেখা আছে যে জুলাই কি বর্ষাকালেই তো যুদ্ধ, বর্ষাকালেই তো যুদ্ধ মানে বুঝেন, মানে মনসুন রেভলিউশন, মানে শ্রাবণ বিদ্রোহ। আর এই লাইনটা কোত্থেকে নেওয়া? আখতারুজ্জামান ইলিয়াসের একটা গল্প আছে রেইনকো, সেখানে বলা হচ্ছে যে ঘাতক দালালদেরকে কিভাবে আমরা বর্ষাকালে কুপকাত করছিলাম। তার মানে যেই ছেলেটা লিখতেছে, সেই ছেলেটা তো 71 দেখেই 24 অনুপ্রাণিত হয়েছে, সে তো 52 দেখেই 24 অনুপ্রাণিত হয়েছে। তার মানে 71 এবং 24কে বাংলাদেশ, যার একটা পক্ষ আওয়ামী লীগ আর একটা পক্ষ জামাত ইসলামী, এদের কোনো পক্ষ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ হেরে যায়। আমরা কোনোদিন শহীদ রুমিকে, শহীদ রিজভির মুখোমুখি দাঁড় করাইতে দিব না। আমরা কোনোদিন শহীদ শাকিলকে, শহীদ জুয়েলের বিরুদ্ধে দাঁড় করাইতে দিব না। এবং সেই জন্য ওদের জমায়েত আছে, তো ওরা যদি ভাই এখানে আইসে আমাদের পিডায় মাইরাও ফেলে, কি যায় আসে? আমরা তো এই জিনিস জানলেই বড় হয়েছে, আমরা তো রুমির গল্প পড়েই বড় হয়েছে। আজকে রুমিকে আপনি রাজাকার বলার চেষ্টা করতেছেন, আজকে আপনি মুক্তিযুদ্ধকে ক্রমাগত হ্যাম্পার করার চেষ্টা করতেছেন, মুক্তিযুদ্ধকে একটা ডিলেজিটিমাইজ করার চেষ্টা করতেছেন। এই রাজনীতি করে কি এরা টিকতে পারবে বাংলাদেশে? এই যে সংঘাতের চেষ্টা, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা কোনো উস্কানিতে পারবো না। আপনারা একটু আগে দেখে গেলেন তারা উস্কানিতে। আমি কি বলছি? আমি বলছি যে যদি যেহেতু কোর্টে প্রমাণিত হয় নাই শেখ হাসিনা আপনার গণহত্যাকারী, তাই বলে কি শেখ হাসিনা গণহত্যাকারী এই কথাটা যদি আমি অস্বীকার করি, আপনি আমার হাসিনার দালাল বলবেন না? ঠিক একই চুক্তিতে কোর্টে কি প্রমাণিত হয়েছে না হয়েছে সেটা অন্য হিসাব। গোলাম আজম রাজাকার, এটা তো গোলাম আজমের নিজের লেখায় আছে। আপনি এদের লেখা করেন না, এদের অবস্থা কি? তাহলে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির কাছে আজকে আমাদের হার মাইনে নিতে হবে।